গল্পের উড়োচিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন স্বপ্ন যেন পেল ভাষা। স্বপ্ন যেন পেল ভাষা, কলমে স্বপ্না ভট্টাচার্য, কণ্ঠে সীমা বেরা। পর্ব 11। আগের পর্বের পর। এদিকে তন্নি নিজের বেডরুমের বিছানা গোছাচ্ছিল। সকাল থেকে উঠে পড়ে নিঃশ্বাস ফেলারও সময় থাকে না। ব্রেকফাস্ট বানানো, তনয়ের জন্য দুপুরের খাবার বানিয়ে তার লাঞ্চ বক্সে দেওয়া, তারপর তিতলিকে খাইয়ে স্কুলের জন্য রেডি করা, তারপর তনয়ের তো ফরমাইশ খাটা, প্রতিটা জিনিস তার মুখের সামনে তুলে ধরা। এসব করার মাঝে ব্রেকফাস্টটুকু করার সময় পায় না সে। তনয় অফিস বেরিয়ে যাওয়ার পরেই একটু ফ্রি হয়, তবেই ব্রেকফাস্ট সেরে সে বাকি কাজ করে। প্রতিদিনের মতো আজও সবাই বেরিয়ে যাওয়ার পর বিছানা গোছাচ্ছে। এমন সময় কলি রুমে ঢুকে দরজা লক করে দিল। তন্নি পেছন ঘুরে তার দেখে অবাক হয়ে কলিকে বলল, কি রে, দরজা লাগালি যে, কলেজ যাবি না? কলি বলল, যাবো তো, দেরি আছে দি ভাই, 11টা থেকে তো ক্লাস। তন্নি ও বলে আবার নিজের কাজ করতে লাগলো। কল্লি তন্নির হাত ধরে টেনে বলল, দি ভাই, তোর সাথে আমার কিছু কথা আছে। আমি ভাবছিলাম দি ভাই, তোর তো মাধ্যমিকের রেজাল্ট ভালোই ছিল, তাই তুই পড়াটা আবার কন্টিনিউ করতে পারিস, অ্যাটলিস্ট এই চেষ্টা করে নে। তন্নি অবাক হয়ে তাকিয়ে রইল। কলি আবারও বলল, আরে আমি তোকে স্কুলে ভর্তি হতে বলছি না, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে দিবি, আমি সব। তন্নি কলির কথা শেষ হবার আগেই ওকে থামিয়ে দিয়ে বলল, তুই পাগল হয়ে গেছিস নাকি? তোর জামাইবাবু কেমন তুই জানিস না? কলি তন্নিকে আশ্বস্ত করে বলল, আরে জামাইবাবু জানতেই পারবে না, তোকে বাইরে কোথাও গিয়ে ক্লাস করতে হবে না, একবার গিয়ে অ্যাডমিশন নিয়ে নিবি, তারপর বাড়িতে বসে অনলাইনে স্টাডি চালিয়ে যেতে পারবি। তন্নি ওর কথাকে পাত্তা না দিয়ে বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে বোন, যা নিজের রুমে গিয়ে একটু রেস্ট নে, এরপর কলেজে যেতে হবে। কলি আবার বলল, দি ভাই, তুই কেন এত ভয় পাচ্ছিস? আমি আছি তো। আমি জানি জামাইবাবু তোকে মোবাইলও ইউজ করতে দেয় না, আমি তোকে একটা স্মার্টফোন কিনে দেব, তুই সেটাকে লুকিয়ে রাখবি। অফিসিয়াল টাইমে অনলাইন ক্লাসগুলো হয়, আমি খবর নিয়ে জেনেছি। জামাইবাবু অফিস বেরিয়ে যাওয়ার পর তুই আরামসে অনলাইন ক্লাস করতে পারবি, তারপর জামাইবাবু ফিরে আসার আগে আবার সুইচ অফ করে লুকিয়ে রেখে দিবি, সিম্পল। তন্নি এবার বিরক্ত হয়ে বলল, তুই বুঝতে পারছিস না কেন? এ বাড়িতে থেকে কোনো কিছু করা সম্ভব নয়। কলি বলল, কেন সম্ভব নয়? তন্নি বলল, ও ঠিক খবর পেয়ে যাবে বোন। এবার কলি অবাক হওয়ার পালা। সে বলল, মানে কি করে খবর পেয়ে যাবে? তন্নি এবার কলির কথা এড়াতে শুরু করলো। কলি আবার বলল, দি ভাই বল, কি করে খবর পেয়ে যাবে? তন্নি একটু দ্বিধাবোধ করে বলল, কি করে আবার, এমনিই জেনে যাবে। সত্যি কখনো চাপা থাকে না, আমি তোর খাবার বেড়ে দিচ্ছি, চলে আয়। এই বলে সে বেরিয়ে গেল। কিন্তু কলি দাঁড়িয়েই রইল আর ভাবতে লাগলো, আমি তোকে খুব ভালো করে চিনি দি ভাই, তুই প্রসঙ্গটা এড়িয়ে চলে গেলি, তার মানে তুই কিছু লুকোচ্ছিস। কিন্তু কি? জামাইবাবু অফিসে বসে বাড়ির কথা কি করে জানতে পারে? বাইরে কি করিস, কোথায় যাস, তা জানার জন্য না হয় ইনফরমার আছে, কিন্তু ঘরের কথা কি করে জানতে পারে? সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখেনি তো? কথাটা মাথায় আসতেই কলি রুমের চারপাশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। না, দেখতে তো পেলাম না কোথাও, হয়তো হাইড করে রাখা আছে যাতে কেউ দেখতে না পায়। একটু ভেবে আবার বলল, না না, তা যদি হতো, আর দিভাই যদি সেটারই কথা লুকোতে চাইতো, তাহলে দিভাই আগের কথাগুলো বলতো না। তাহলে তাহলে কি ইনফরমার বাড়িরই কেউ? হ্যাঁ, এটাই হবে। কিন্তু সে কে? মাসিমা তো হতেই পারে না, মেসোমশাইকে দেখেও ওই রকম চরিত্রের মনে হয় না। অন্তত ওই দিন যেভাবে আমাকে প্ল্যান দিলেন জামাইবাবুকে শায়েস্তা করার, তা দেখে তো মনে হয় না উনি ওরকম কিছু করতে পারেন। নাকি এটার পেছনে কোনো কারণ ছিল? ড্রাইভারটা নয় তো? উফ, না না, আমাকে আগে এই ইনফরমারকে খুঁজে বের করতে হবে, না হলে মুশকিল। এমন সময় রান্নাঘর থেকে তন্নি ডাক দিল কলির নাম ধরে, আর কলি তার ভাবনা চিন্তার লাগাম টেনে চলে গেল।
দুপুরের মধ্যেই রাজ আর রাহিল হাসপাতাল থেকে ফিরে এলো। এমনিতেই ভিজিটিং আওয়ার 0.5 ঘন্টা মাত্র। তার মধ্যেই তারা আয়াকে দিয়ে পায়েলকে খাবার খাওয়ানো করিয়েছে। তারপর ডাক্তারের সাথে কিছুক্ষণ কথা বলে বাড়ি ফিরে এসেছে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বসতেই খাবার ডাক পড়লো। খাবার টেবিলে বসতেই মোহিনী দেবী জিজ্ঞেস করলো, পায়েল কেমন আছে? রাজ জানালো, মোটামুটি ভালো, উঠে বসতে পেরেছে, আগামীকালই ছুটি দিয়ে দেবে। তারপর রাজ এদিক ওদিক তাকিয়ে দেখে বলল, তিতলিকে দেখতে পাচ্ছি না তো। তন্নি বলল, ও তো স্কুল থেকে ফিরে খাওয়া দাওয়া সেরে ঘুমোচ্ছে। রাজ হালকা হেসে বলল, ও আচ্ছা, আসলে ওর কথাগুলো শুনতে না খুব ভালো লাগে, তাই জিজ্ঞেস করলাম। রাজের কথায় সায় জানিয়ে মোহিনী দেবী বললেন, হ্যাঁ বাবা, ওই পাকা পাকা কথা আর দুষ্টুমিতে সারা বাড়ি মাতিয়ে রাখে। রাজ হেসে মাথা নেড়ে খাবার খেতে লাগলো। বাড়ি ফিরে কলি দেখলো তনয় এখনো বাড়ি ফিরে আসেনি। কি করতে হবে তা কলি এতক্ষণে ভেবে নিয়েছে। সে মোহিনী দেবীর কাছে গিয়ে বলল, মাসিমা, বলছিলাম জামাইবাবু কখন বাড়ি ফিরে আসবে? মোহিনী দেবী বললেন, তার তো বাড়ি ফিরতে সন্ধ্যা 7টা বেজে যায়। কলি ভাবল 7টা তো অনেক দেরি হয়ে যাবে, আর দিনের আলো থাকতে থাকতে কাজটা করলেই ভালো হবে। কলিকে নিজের ভাবনায় ডুবে থাকতে দেখে মোহিনী দেবী বললেন, কেন রে, কিছু কাজ ছিল নাকি? হ্যাঁ মাসিমা, আসলে একটু শপিং করতে যাওয়ার ছিল। কলকাতার কলেজের মানানসই কিছু ড্রেস কিনতে হবে, তাই দিভাইকে সাথে নিয়ে যেতাম আর কি। এর জন্যই জামাইবাবুর পারমিশন নেওয়ার ছিল। মোহিনী দেবী বললেন, তুই ফোন করে জেনে নে। ঠিক বলেছ। কথাটা বলে কলি ছুটে রুমে গিয়ে তনয়কে ফোন লাগালো। অপর প্রান্ত থেকে তনয়ের গলা পেয়েই কলি বলল, জামাইবাবু, আমি কলি বলছি, আপনার একমাত্র শালী। তনয় একটু ধাতস্থ হয়ে বলল, হ্যাঁ বলো, কে চাই? কলি বলল, আপনার পারমিশন। তনয় কুচকে বলল, কিসের পারমিশন? ওই একটু শপিংয়ে যাব, তার পারমিশন। কলির কথায় তনয় বলল, শপিংয়ে যাবে কি জাহান্নামে যাবে সেটা তোমার ব্যাপার, আমার পারমিশনের কি দরকার? কলি বলল, না মানে আপনার বউকেও তো সাথে নিয়ে যাব তো, তাই জিজ্ঞেস করে নিলাম। এক প্রকার লাফিয়ে উঠে তনয় বলল, কি, তন্নিকে নিয়ে যাবে? কোথাও যাবে না ও। এবার কাঁদো কাঁদো করলয় কলি বলল, আচ্ছা, আমি তাহলে কার সাথে যাব? তারপর এক্সাইটেড হয়ে উঠল, আপনি চলুন তাহলে। বেশি কিছু শপিং করব না, শুধু খান পাঁচেক ছয়েক ড্রেস, তার ম্যাচিং এ ইয়াররিংস আর ম্যাচিং এ জুতো, কিছু মেকআপের জিনিস, ব্যাস। আর আমি তো আপনার একমাত্র শালী, আমাকে এসব তো আপনি কিনে দেবেন, তাই না? কলির কথা শুনে তনয় ঢোক গিলল। কলি আবার বলল, ঠিক আছে, আপনি তাহলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুন, আমি রেডি হয়ে থাকবো। তনয় তখন ফট করে বলল, না না, আমার যেতে অনেক দেরি হবে, তুমি তোমার দিদিকে নিয়েই চলে যাও। বলেই কলিকার কোনো কথা বলতে না দিয়ে ফোনটা কেটে দিল। কলিও ফোন রেখে একটা ডেভিল হাসি হাসল আর মনে মনে বলল, প্ল্যান সাকসেসফুল, এবার আসল কাজ শুরু।